৩৫ বছর পর একটি দেশ পেল পুরুষ প্রধানমন্ত্রী। নজর গণতন্ত্রের উচ্ছ্বাস আর চ্যালেঞ্জে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের সাথে বৈঠকের দ্বিতীয় পর্বে ট্রাম্পের নিবিড় নজর। কৌশলী মারপ্যাচে এগিয়ে কোন পক্ষ, তেহরান না ওয়াশিংটন। বন্ধুরাষ্ট্রের পর্যটকেরা রক্ষা নেই ভারতে। ধর্ষণ আর হত্যাকাণ্ডে ৩ আসামির মৃত্যুদণ্ড। কি বললেন লজ্জিত বিচারক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিশ্ব মিডিয়ার নজরে থাকা তারেক রহমান শপথ নিয়েছেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে। এখানেই শেষ নয়, দীর্ঘ নারী নেতৃত্বের ধারায় ছেদ টেনে ৩৫ বছর পর বাংলাদেশ পেয়েছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। তার উপর প্রত্যাশার চাপ আর সম্ভাব্য বাধাগুলো উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণী প্রতিবেদনে। প্রতিশ্রুতি প্রত্যাশার ক্রমবর্ধমান চাপ সামলাবেন কিভাবে তারেক রহমান? ভারসাম্য করতে পারবেন কি জনগণ আর দলের নেতাকর্মীর দীর্ঘ চাহিদার তালিকায়? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনই শিরোনামে তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, লোকসভা স্পিকার সহ দেশটির পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানালেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর ভারত সফরের কারণে প্রধানমন্ত্রীর বদলে দেশটির উচ্চ পর্যায়ের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান শিরোনামে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে দেশটির প্রথম সারির আরেকটি গণমাধ্যম এনডিটিভি। সেখানে খোলা আকাশের নিচে তারেক রহমানের শপথ নেয়ার ভিডিওর পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে জনগণের প্রত্যাশার খবরও তুলে ধরা হয়েছে। প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার ছবিও। পশ্চিমবঙ্গের বহুল জনপ্রিয় দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, তারেকের ৫০ জনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৩ জন মহিলা। মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের নতুন মন্ত্রিসভার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু কি ভারতীয় গণমাধ্যমগুলোতেই ফলো করে বাংলাদেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর খবর প্রকাশ করা হয়েছে, নাকি অন্যান্য দেশের গণমাধ্যমেও জায়গা পেয়েছে উৎসব মুখর এই আয়োজন? শুধু ভারতীয় গণমাধ্যমই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তান, থাইল্যান্ড ও তুরস্কের গণমাধ্যমগুলোও নজর রেখেছিল বাংলাদেশের নতুন নেতৃত্বের নবযাত্রার দিকে। পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডনের শিরোনাম ছিল, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত নিয়ম ভেঙে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই শিরোনামে খবর প্রকাশ করেছে থাইল্যান্ডের দৈনিক সংবাদপত্র কাঠমান্ডু পোস্ট। নির্বাসন, বিতর্ক, প্রত্যাবর্তন, তারেক রহমানের বাংলাদেশের ক্ষমতায় আসার পথ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের প্রধান সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সেখানে লন্ডনে দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে আল জাজিরা, বিবিসি বাংলা ও ডয়চে ভেলে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পাশাপাশি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সব সদস্যের নাম ও তাদের ওপর আরোপিত দায়িত্বেরও বিস্তারিত বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই বুঝি মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান। পাল্টা হামলায় সহিংসতা ছড়ালো গোটা মধ্যপ্রাচ্যে। গত কয়েক মাস এমন আশঙ্কায় কাটছে এক একটা দিন। এই উত্তেজক অবস্থার মধ্যেই জেনেভায় দ্বিতীয় দফা সমঝোতা আলোচনা করেছে দুই পক্ষ। এর গুরুত্ব বোঝাতে হাজার মাইল দূর থেকে আলোচনায় যুক্ত থাকার বার্তা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনড় অবস্থান থেকে সরে ছাড় দেবে কি তেহরান না ওয়াশিংটন? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের ছায়ার মাঝেই কূটনৈতিক সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফার আলোচনায় মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে অতি গুরুত্বপূর্ণ এবারের এই বৈঠক। ফলে এ যাত্রার আলোচনায় যুক্ত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
জেনেভায় পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় সরাসরি উপস্থিত না থাকলেও পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, এবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান কঠিন দর কষাকষি করে। চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেন, গত জুনে কঠোর অবস্থান নেয়ার পরিণতি ইরান বুঝেছে। সে সময় ইসরায়েলের সঙ্গে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ওয়াশিংটন আলোচনা চলছিল। হামলার ফলে আলোচনা ভেস্তে যায়। তবে এবারে তেহরান আলোচনায় আন্তরিক, বলেন ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় না চুক্তি না করার যে পরিণতি, আবারও তা দেখতে চায় ইরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি ন্যায্য ও সমতা ভিত্তিক একটি চুক্তিতে পৌঁছাতে চান। সেই লক্ষ্যে জেনেভায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সঙ্গেও আলোচনা করেছেন তিনি। গত জুনে মার্কিন হামলার পর থেকে IAEA এর সঙ্গে তেহরানের টানাপোড়েন চলছে। কয়েক মাস ধরেই সংস্থাটি জানতে চাইছে, ওই হামলার পর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইরানের 440 কেজি ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা কি। তবে এখনও তা স্পষ্ট করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা মোটেই সহজ হবে না বলে অভিমত বিশ্লেষকদের। ওয়াশিংটন চাইছে ইরান নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করুক। শুধু তাই নয়, আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত করতে চায় তারা। অন্যদিকে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত হলেও শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের শর্ত মানবে না। একই সাথে ক্ষেপণাস্ত্র সক্ষমতা তাদের কাছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ফলে এটি আলোচনার টেবিলেই তুলতে রাজি নয় তারা। এদিকে এই আলোচনার পাশাপাশি তেহরান ওয়াশিংটনের মাঝে সম্ভাব্য সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যে বড় সামরিক তৎপরতা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মাঝে উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে তারা। পিছিয়ে নেই ইরানও। 16 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর সতর্কতা জানিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে বলে বারবার হুমকি দিয়ে যাচ্ছে তেহরান। সম্ভাব্য এই ভয়াবহতা এড়াতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এ অঞ্চলের দেশগুলো। কেননা যে কোনো সংঘাতের ঢেউ তাদের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। নারী নিগ্রহ আর ধর্ষণকাণ্ডে বেপরোয়া ছুটে চলা ভারতে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে রেহাই মেলেনি বন্ধু রাষ্ট্র ইসরায়েলের নারী পর্যটকেরও। সাথে থাকা পুরুষ পর্যটককে হত্যার ঘৃণ্য ঘটনার প্রায় 1 বছরের মাথায় রায় দিয়েছে ভারতের আদালত। 3 আসামির মৃত্যুদণ্ড দেয়া হলেও কাটছে না অস্বস্তি। এতে চাপা দেয়া যাবে কি ভারতের পর্যটন খাতে নারীদের নিরাপত্তা ঝুঁকির ভয়? ধারাবাহিক ধর্ষণের অতলমুখী চক্র থেকে বের হতে পারবে কি ভারত? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ 2 নারীকে গণধর্ষণ এবং তাদের এক পুরুষ সঙ্গীকে হত্যার দায়ে 3 যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা জজ আদালত বহুল আলোচিত এই মামলার রায় দেয়। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত বছরের মার্চ মাসে কর্ণাটকের কোপ্পাল জেলায় সংঘটিত ওই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। ওই ঘটনায় মোট 5 ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে এক আমেরিকান পর্যটক, এক ইসরায়েলি নারী পর্যটক, মহারাষ্ট্র ও উড়িষ্যার 2 ভারতীয় নাগরিক এবং কোপ্পালের একটি হোমস্টের মালিক এক নারী ছিলেন। আদালত ও পুলিশ সূত্র জানিয়েছে, 2025 সালের 6 মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরা এলাকায় তুঙ্গভদ্রা খালের পাশে ভয়াবহ ওই ঘটনা ঘটে। সেদিন হোমস্টের মালিক নারী ওই পর্যটকদের নিয়ে দর্শনীয় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন। এরই এক পর্যায়ে তুঙ্গভদ্রা খালের পাশে মোটরসাইকেলে করে 3 অভিযুক্ত হাজির হয় এবং তাদের কাছে অর্থ দাবি করে। পর্যটক দলটি অর্থ দিতে অস্বীকৃতি জানায়। এরপর বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষকালে আসামিরা পর্যটক দলের 3 পুরুষ সদস্যকে খালে ফেলে দেয় এবং 2 নারীকে গণধর্ষণ করে। পুরুষরা যাতে খাল থেকে উঠে আসতে না পারে সেই উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে আসামিরা। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানিয়েছে আমেরিকান পর্যটকের সহায়তায় এক পুরুষ প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যা চেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানান, ভারতীয় দণ্ডবিধি অনুসারে বিচারক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে 3 জনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেয়া হয়। মামলার শুনানিতে আদালত এই অপরাধকে বিরলতম বলে অভিহিত করে। বিচারক রায়ে জানান, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য হামলা ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীর সাথে গোলাগুলিতে 11 সেনা সদস্য সহ কমপক্ষে 25 জন নিহত হয়েছে। আহত হয়েছেন নারী ও শিশু সহ অন্তত 7 জন। এ ঘটনায় ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দায়ী করেছে ইসলামাবাদ। বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকি ঘিরে বিস্ফোরণ আর গোলাগুলিতে এই হতাহতের ঘটনা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী ফিতনা আল খারিজ এই হামলায় জড়িত। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর নিরাপত্তা চৌকির দেয়ালে আঘাত করলে প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলে 11 সেনা নিহত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। যৌথ বাহিনীর প্রতিরোধে অন্তত 12 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে আইএসপিআর। নিহতদের মধ্যে পথচারী এক কিশোরীও রয়েছে। তেহরিকি তালেবান পাকিস্তানকে নিষিদ্ধ করার পর মূলত এই সদস্যদের নিয়ে গড়ে উঠেছে ফিতনা আল খারিজ। 2021 সালে প্রতিবেশী আফগানিস্তানের নিয়ন্ত্রণ আবার তালেবানের হাতে যাওয়ার পর সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া আর বেলুচিস্তানে সন্ত্রাসবাদী হামলা আর হতাহতের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ধুলামাখা শিবির, সারি সারি তাঁবু আর চোখে মুখে যুদ্ধের ক্লান্তি। বলছিলাম দক্ষিণ গাজার খান ইউনিসের কথা, যেখানে জীবন মানে নিয়মিত টিকে থাকার লড়াই। মন মানসিকতার দুমড়ে মুচড়ে দেওয়া হতাশার মাঝে আশার নতুন ছন্দ খুঁজে নিয়েছেন তরুণ এক ড্রামার। নিত্য ব্যবহারে সামগ্রীতে বানানো বাদ্যযন্ত্রে তুলছেন সুর, আর সেই সুরে ক্ষণিকের জন্য হলেও ভুবন ফোলানো হাসিতে দুঃখ ভুলছে শিশুরা। যুদ্ধের মাঝেও কিভাবে জন্ম নেয় সৃজনশীলতা, শানিত হয় বাঁচার শক্তি। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ধুলোমাখা খোলা জায়গা, চারিদিকে সারি সারি তাঁবু। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী শিবিরে হঠাৎ করে ভেসে আসে ঢোলের তালে তালে সুর। কয়েক ডজন শিশু গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ নাচছে, কেউ বা আবার গলা মিলিয়ে গান ধরেছে। আর মাঝখানে বসে আছেন 24 বছর বয়সী ফিলিস্তিনি ড্রামার হুসাম কাশেম। তবে তার ড্রাম সেট কোনো নামি ব্র্যান্ডের নয়। বালতি, সাইকেলের যন্ত্রাংশ, চায়ের ট্রে আর কাঠ লোহার জোড়াতালিতে বানানো এক অভিনব বাদ্যযন্ত্র। কাশেমের প্রতিটি আঘাতে যেন শিবির জুড়ে জমে থাকা নীরবতা ভেঙে যায়। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর অনিশ্চয়তার ভারে নুয়ে পড়া জীবনে এই সুর যেন এক মুহূর্তের মুক্তি। আমি যখন এই ড্রাম সেটটি সাজাই, প্রথমেই আমার ভেতরে জমে থাকা শক্তিটা বের করে দেই। নেতিবাচক শক্তি, মানসিক চাপ, পানি আনতে যাওয়া, স্যুপ কিচেনে লাইনে দাঁড়ানো, তাঁবুর ভেতরের চাপ, সবকিছুর কষ্ট বাজনার মধ্যে ঢেলে দেই। তাঁবুর জীবন আসলে কোনো জীবনই না। শিশুরা তাল মিলিয়ে হাততালি দেয়, কেউ গান ধরেছে, কেউ নেচে উঠেছে। শিবিরের ভেতর অল্প সময়ের জন্য হলেও তৈরি হয় উৎসবের আবহ। বাস্তুচ্যুত ফিলিস্তিনি বুশরা আল শাফি বলেন, এই সুরই এখন তাদের শিশুদের একমাত্র বিনোদন। হুসাম শিশুদের আনন্দ দিচ্ছে, আমরা তাকে ভালোবাসি, এই পরিবেশটাকেও ভালোবাসি। আমাদের শিশুরা আর কি দেখেছে? তাদের তো বেলুনও নেই। ছোট্ট একটা মেয়ে যদি একটা বেলুন চায়, সেটাও দিতে পারি না। যুদ্ধের আগে কাশেমের নিজের বাদ্যযন্ত্র ছিল, কিন্তু সংঘাতে সেগুলো ধ্বংস হয়ে যায়। বাড়ি ছেড়ে বের হওয়ার সময় সঙ্গে নিতে পেরেছিলেন শুধু গায়ের কাপড়।
আমার যন্ত্রগুলো বাড়িতেই ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা যখন বের হই কিছু নিতে পারিনি, তখন বাজানো বন্ধ ছিল। এখন যুদ্ধ থেমেছে, আল্লাহর রহমতে যেন আর না ফিরে আসে। আমি আবার শুরু করার চেষ্টা করেছি, একেবারে সাধারণ জিনিস দিয়ে, বালতি, সাইকেলের গিয়ার, চায়ের ট্রে দিয়ে সুর তুলেছি। নিজের বানানো প্যাডেল দেখিয়ে কাশেম বোঝান কাঠ আর লোহার রড দিয়ে কিভাবে তিনি তাল ধরে রাখার ব্যবস্থা করেছেন। বড় বালতি, ছোট বালতি আর এক্স-রে ফিল্ম ব্যবহার করে বদলেছেন সুরের টোন। তার ভাষায় আসল ড্রাম সেটের মতো না হলেও ঘাটতি পুষিয়ে দেওয়ার মতো। তবে সঙ্গীত তার দিনের পুরোটা জুড়ে থাকে না। সকাল শুরু হয় পানির সংগ্রহ দিয়ে, তারপর খাবারের জন্য স্যুপ কিচেনে যেতে হয়, রুটি বানানোর আয়োজন করতে হয়। দিনের বড় অংশ কেটে যায় ন্যূনতম প্রয়োজন মেটাতে। তারপরে যখন তিনি সেই অস্থায়ী ড্রাম সেটের পেছনে বসেন, শিবির জুড়ে ছড়িয়ে পড়ে তাল আর হাসি। ধ্বংসস্তূপের মাঝেও এই সুর যেন বলে দেয় সবকিছু হারিয়েও মানুষ তার স্বপ্ন, সৃজনশীলতা আর বেঁচে থাকার ইচ্ছাকে হারায় না। খান ইউনিসের তাঁবুর ভেতর তাই প্রতিদিনই কিছুক্ষণের জন্য হলেও জন্ম নেয় আশার নতুন ছন্দ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মানুষ হোক বা বন্য প্রাণী, মাতৃত্বের ভাষা একটাই, নিঃশর্ত ভালোবাসা। 7 ঘন্টার চেষ্টায় অন্ধ হাতি জন্ম দিয়েছে প্রায় 150 কেজি ওজনের শাবক। অন্ধ মায়ের স্পর্শে বাচ্চাটি খুঁজে নিচ্ছে তার নিরাপত্তা, আশ্রয় আর ভালোবাসা। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সন্তান জন্মের মুহূর্তে একজন মা হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে সাহসী যোদ্ধা। প্রসব যন্ত্রণা যেন তাদের মৃত্যুর সঙ্গে এক নিঃশব্দ লড়াই। তবু সন্তানের প্রথম নিঃশ্বাসেই সব কষ্ট গলে যায় ভালোবাসায়। মা মানুষ হোক কিংবা প্রাণী, মাতৃত্বের ভাষা একটাই, নিঃশর্ত মমতা। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছে একটি হাতি। চোখে আলো না থাকলেও মা হাতির হৃদয় হয়ে ওঠে সন্তানের প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা। টলমল পায়ে দাঁড়াতে শেখা নবজাতক হাতির পাশে অদৃশ্য এক শক্ত দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে মা হাতিটি। 150 কেজি ওজনের হাতির বাচ্চাটি জন্মের পর প্রথমে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। টলমল পায়ে একবার উঠছে আবার বসে পড়ছে। চারপাশে উৎকণ্ঠা, বাচ্চাটা বাঁচবে তো, মা হাতিটা সুস্থ থাকবে তো। ফ্রান্সের মধ্যাঞ্চলের বোভাল চিড়িয়াখানায় 15 ফেব্রুয়ারি ভোর 4টায় জন্ম নেয় এই বিশাল আকৃতির মেয়ে হাতি শাবক। তার মা 37 বছর বয়সী আফ্রিকান হাতি অ্যান্ডানা। টানা 7 ঘন্টা প্রসব যন্ত্রণা সহ্য করার পর সন্তান জন্ম দেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে এক পর্যায়ে কর্তৃপক্ষ ভেবেছিল বাচ্চা গেলে যাক, তবু অন্তত মাকে যদি বাঁচানো যায়। চিড়িয়াখানার পরিচালক রোডলফ ডেলোর জানান, 21 মাসের বেশি গর্ভধারণের পর জন্ম নেওয়া এই শাবকের ওজন প্রায় 150 কেজি, যা জন্মের পরপরই তাকে ভারসাম্য রাখতে লড়াইয়ে নামায়। জন্মের কিছুক্ষণ পরই দেখা যায় টলতে টলতে দাঁড়ানোর চেষ্টা করছে সে। একবার সামনে পা বাড়াচ্ছে, আবার পিছনে যাচ্ছে, আবার পিছলে যাচ্ছে, তবু হাল ছাড়েনি। ধীরে ধীরে মায়ের শরীর ছুঁয়ে দুধ খুঁজে নেয়। তবে সবচেয়ে অবাক করা তথ্য হলো মা হাতিটি দৃষ্টিহীন। কয়েক বছর আগে অজানা কারণে দৃষ্টি হারিয়েছে। তাই সন্তানকে চেনা, কাছে টানা সবই করতে হচ্ছে স্পর্শের মাধ্যমে। শাবকটি যখন প্রথমবার মায়ের দুধ পান করতে শুরু করে, তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে পুরো চিড়িয়াখানার কর্মীরা। কারণ 2012 সালের পর দীর্ঘ 13 বছর কোনো হাতি শাবকের জন্ম হয়নি সেখানে। সেই খরা কাটিয়ে এ যেন নতুন আশার আলো। আরও একটি সুখবরের অপেক্ষায় আছে বোভাল চিড়িয়াখানা। আশান্তি নামের আরেকটি মাদি হাতিও শিগগিরই মা হতে চলেছে। টলমল পায়ে শুরু হওয়া সেই লড়াই এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে শক্ত পায়ে হাঁটার গল্পে। বিশাল দেহ, অন্ধ মায়ের স্নেহ আর মৃত্যুকে হার মানানো এক জন্ম। এই হাতি শাবক যেন শুরু থেকেই শিখিয়ে দিল, জীবনের প্রথম পদক্ষেপটাই সবচেয়ে সাহসী। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।